সংবিধান সংশোধন কমিটিতে সরকারের বাইরের কেউ নেই। ইসলামী আন্দোলনের একজন সদস্যকে রাখলেও তিনি জানতেন না কিছুই, যোগ দেননি প্রথম বৈঠকে। এমনকি স্বতন্ত্র কোনো সদস্যকেও রাখা হয়নি কমিটিতে। তাহলে সংস্কার নিয়ে কি একলা চলো নীতিতে চলছে বিএনপি? চিফ হুইপ বলছেন সবার সাথেই আলোচনা করা হবে। মোহন ইসলামের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে সংবিধান সংশোধন কমিটি। 17 সদস্যের কমিটি করার কথা থাকলেও বিরোধী দলের কেউ যোগ দেননি সেখানে। ফলে 12 সদস্যের কমিটি গঠন করা হয়। এর মধ্যে বিএনপি থেকে রাখা হয়েছে 8 জনকে, আর 3 জন আছেন সরকারের জোটসঙ্গী। তাদের মধ্যে 2 জন প্রতিমন্ত্রী, আরেকজন ইসলামী আন্দোলনের এমপি মোহাম্মদ অলিউল্লাহ। প্রথম বৈঠকে সরকারের 11 জন থাকলেও অনুপস্থিত ছিলেন অলিউল্লাহ। তিনি জানান, কমিটিতে তাকে রাখার বিষয়ে আগে থেকেই কিছু জানানো হয়নি। সিদ্ধান্ত নেওয়া হয় না। ওখানে যে নাম দেওয়া হয়েছে, নাম দেওয়ার ব্যাপারে ওখানে জানানো হয় নাই। জানানোর আগে নাম ঘোষণা হয়েছে, বাকি সিদ্ধান্ত পরে জানাবো। সংস্কার পরিষদের দাবিতে কমিটিতে যোগ দেয়নি জামায়াত জোট। এর বাইরেও 8 জন স্বতন্ত্র সংসদ সদস্য আছেন ত্রয়োদশ সংসদে। শুরুতে তাদের রাখার কথা বললেও কেউ নেই সংবিধান সংশোধন কমিটিতে। এর মাধ্যমে সংস্কারে সরকার কি একলা নীতিতে চলছে? আমরা সবাইকে ইনক্লুড করতে চাই। স্বতন্ত্র যেহেতু তার নির্দিষ্ট কোনো এজেন্ডা নাই, কোনো দলের না রিপ্রেজেন্ট করে না, সেই জন্য তাদের রাখা হয় না। সেই জন্য বিএনপি থেকে 8 জনকে করা হয়েছে। 31 দফায় বিএনপি সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা বললেও সংশোধন কমিটি গঠনের ব্যাখ্যা দিলেন চিফ হুইপ। সংবিধানের দাড়ি, কমা, সেমিকলন, শব্দ, অক্ষর, বাক্য কোনো কিছু পরিবর্তনের নামই হলো সংস্কার। কাজেই আমরা ওনাদের মতামত নিয়ে আমাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা একটা করতে চাই যেটা আমাদের দেশের মানুষের প্রয়োজনে এবং পরবর্তী প্রজন্মের প্রয়োজনের জন্য কাজে লাগে। একজন বিশেষজ্ঞ মনে করেন, সকল দল ঐক্যমত্য হয়ে সংবিধান সংশোধন করা উচিত। জাতীয় সংসদ যদি সংবিধান সংশোধন করে সেটা আইনগতভাবে বৈধ হবে। সেখানে বিরোধী দলের অংশগ্রহণ যদি না থাকে তাও আইনগতভাবে বৈধ হবে, কিন্তু রাজনৈতিকভাবে এটা বৈধ হবে না যদি না আপনার বিরোধী দলের অংশগ্রহণ থাকে, যদি না আপনার জনগণের সমর্থন থাকে। যদিও সরকার বলছে কমিটিতে না থাকলেও সকল দল ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেই করা হবে সংবিধান সংশোধন। মোহন ইসলাম, 71, ঢাকা। পলাতক শেখ হাসিনার দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সাথে ওসমান হাদির হত্যাকারীদেরও ফেরত চেয়েছে বাংলাদেশ। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাতের পর একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এছাড়া ভারতে বসে হাসিনার বক্তব্যের মতো আর কোনো ঘটনা যেন না ঘটে সেই বিষয়েও প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ। আর দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, এমন কোনো ইস্যু নেই যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নয়। নাদিয়া শারমিনের রিপোর্ট। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিবেদী। পরে সাংবাদিকদের তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরও ভালো করার সুযোগ রয়েছে। ইস্যুসটা সর্ট আউট করতেই হবে দুই দিক থেকে। আর আই এম ভেরি কনফিডেন্ট ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না, আর আমাদের মধ্যে ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। এদিকে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক নিয়ে নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি জানান, বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া বেগবান করতে ভারতকে আহ্বান জানিয়েছে ঢাকা। শরীফ ওসমান হাদি হত্যা মামলায় সন্দেহভাজনদেরও দ্রুত বাংলাদেশে ফেরত চাওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সবকিছু তাদের দিয়েছে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। এদিকে আগের দিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের বৈঠকে 5 আগস্টের ঘটনা এবং শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বিন্দাঙ্গুষ্ঠে লিখেছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে।
তিনি জানান, ভারতে বসে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর কোনো স্তম্ভকে দুর্বল করার মতো এমন ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেই প্রত্যাশা জানিয়েছে ঢাকা। তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। এদিকে 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেই আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কিনা জানতে চান সাংবাদিকরা। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স, বিএমস্টেক। এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলেন। আমরা এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিই নাই। আলোচনায় এসেছে সীমান্ত হত্যার বিষয়টিও। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির উপর গুরুত্ব দিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। নাদিয়া শারমিন, 71, ঢাকা। সিলেট বিভাগের 4 জেলার মধ্যে হামের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে হাওর অধ্যুষিত সুনামগঞ্জে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, গত 6 মাসে হামে মারা যাওয়া 52 জনের মধ্যে 51 জনই শিশু। সরকারের বিশেষ টিকাদান কর্মসূচি চললেও বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চিকিৎসকরা বলছে, দুর্গম এলাকা থেকে হাসপাতালে আসা অধিকাংশ শিশুই টিকার আওতায় আসেনি। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, হামের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা এর আগের সংবাদটি তো যেমনটা জানিয়েছিলাম যে সুনামগঞ্জে এখন সদর হাসপাতালে রোগীদের অবস্থা দিন দিন বাড়ছে, এবং আমি এখনো যেখানটাতে আছি এটি হচ্ছে সুনামগঞ্জ সদর হাসপাতালের 5 তলার হাম আইসোলেশন সেন্টার। সেটির একেবারে যে ওয়ার্ডটির সামনের বারান্দায় কিন্তু অনেক রোগী রয়েছেন, এবং আমরা দুপাশেই দেখছি যে রোগীর স্বজনরা তারা মেঝেতেই আসলে বসে কিন্তু চিকিৎসা নিচ্ছেন, বা মেঝেতে তাদের শিশুদের নিয়ে। তো বলা যায় যে একটা বিপাকের মধ্যেই আছেন, এবং তারা যেমনটা আমরা দেখেছি যে এখানে এসে কিন্তু তারা অভিযোগ করছেন যে তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না, তাদের যেই ধরনের ওষুধপত্র দেওয়ার কথা সেটিও তারা পাচ্ছেন না। একটু জানাবেন যে আপনারা কি বর্তমান অবস্থায়? আমার বাচ্চা আজকে আর 6 দিন, আমি নিচে 6 তলা আসলাম, আমার 5 তলা দিন এসে উনি বলতেছে যে সাপ্লাই নাই, আমরা কিনে আনি ওষুধগুলো বাচ্চারা দেনি লাগে। প্রতিটা ইঞ্জেকশনের দাম 600 টাকা। মোটামুটি ভালোই আছে। আমরা সরকারি বাধ্যবে পাইছি না, আমরা কিনিয়া খেতে করিয়া আমরা অসুস্থ বাচ্চাদের সুস্থ করতে পারতাছি না। পরিবেশ মানে খারাপই যে সাফ সারতাছেন না। শুনছিলেন যে এখানে যারা চিকিৎসা নিতে আসছেন তারা বলছেন যে তারা ঠিকমতো ওষুধ পাচ্ছেন না, পেলেও সেটি আসলে ভোগান্তির মধ্যেই রয়েছেন, এবং বাচ্চাদের নিয়ে অনেক কষ্টের মধ্যেই আছেন। সুনামগঞ্জ সদর হাসপাতালে এখন প্রায় 1.5 শতাধিক রোগী ভর্তি রয়েছেন, এবং প্রতিদিনই এখান থেকে সিলেটে যাচ্ছে রোগী, এবং সেইখানে রোগীরা গিয়ে অনেক ক্ষেত্রেই ভর্তি হয়ে যখন বাড়িতে যাচ্ছে আবারও সংক্রমিত হয়ে হাসপাতালে আসতেছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে এটি আসলে এই সংক্রমণ বাড়ছে, এবং এই সংক্রমণ যদি নিয়ন্ত্রণ করতে হয় অবশ্যই সচেতনতা দরকার, এবং অভিভাবকদের পাশাপাশি এইখানে অনুকূল পরিবেশের কথা বলছেন রোগীর স্বজনরা। চৈতি। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে হামের পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শহীদ নূর আহমেদ। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।